আচ্ছা, একটা ক্লাসিক বাংলা ভূতের গল্পের একদম ভেতরে ঢুকে দেখলে কেমন হয়? মানে শুধু গল্পটা শোনা নয়, বরং গল্পটা কিভাবে আমাদের ভয় দেখায়, কিভাবে একটু একটু করে সাসপেন্স তৈরি করে, সেই রহস্যটা বোঝার চেষ্টা করব আমরা। চলুন এই হাড় হিম করা কাহিনীর ব্যবচ্ছেদ করা যাক। গল্পটা আমাদের এক ধাক্কায় নিয়ে যায় রায়চৌধুরী বাড়িতে। ভাবুন তো, বিশাল একটা পুরনো জমিদার বাড়ি, যার আনাচে কানাচে ইতিহাস লুকিয়ে আছে। কিন্তু এই বাড়ির আসল পরিচয় এর একটা অদ্ভুত অলঙ্ঘনীয় নিয়ম। আর এই একটাই নিয়ম পুরো গল্পের ভিত নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। শুনুন লাইনটা, ওই সময় বাড়িটা আর মানুষের থাকে না। কি সাংঘাতিক কথা, তাই না? মানে মাঝরাত পেরোলেই বাড়িটা আর আপনার নয়। এই একটা কথায় যেন কানের কাছে কেউ ফিসফিস করে বলে গেল যে সামনে কি আসতে চলেছে। তো এই রকম একটা রহস্যময় বাড়িতে এই অদ্ভুত নিয়মের মাঝখানে এসে হাজির হয় আমাদের গল্পের মূল চরিত্র, এক তরুণ লেখক। আর এখান থেকেই শুরু হয় এক নতুন দ্বন্দ্বের। এখানেই আসলে দুটো পৃথিবীর মধ্যে একটা সংঘাত তৈরি হয়। একদিকে আছে বাড়ির বহু পুরনো সাবধানবাণী, মাঝরাতের পর একদম ঘর থেকে বের হওয়া চলবে না। আর অন্যদিকে আমাদের লেখক হেমন্ত, যার কাছে এটা স্রেফ একটা পুরনো দিনের কুসংস্কার, একটা লোককথা। আর ঠিক এই অবিশ্বাসটাই কিন্তু তাকে বিপদের দিকে প্রথম পা বাড়াতে সাহায্য করে। আর এবার আমরা গল্পের সেই অংশে ঢুকছি যেটা শোনার জন্য সবাই অপেক্ষা করছিল, প্রথম রাত। আর সেই মধ্যরাতের দরজায় টোকা। পরিবেশটা একবার কল্পনা করার চেষ্টা করুন। ঘড়ির কাঁটা 12টা ছুঁতে সব চুপ। পুরো বাড়িটা যেন একসঙ্গে নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছে। কোনো শব্দ নেই, কিচ্ছু না। এই যে অস্বাভাবিক নিস্তব্ধতা, এটাই কিন্তু ঝড়ের আগের শান্তির মতো। আর ঠিক ওই কবরের মতো নিস্তব্ধতার মধ্যেই ওই শব্দটা ভেসে আসে, টক টক টক। এই শব্দটা শুধু হেমন্তের দরজায় নয়, আমাদের বুকের ভেতরেও যেন ধাক্কা দিয়ে ওঠে। এখান থেকেই আসল ভয়টা শুরু। স্বাভাবিকভাবেই প্রশ্নটা মাথায় আসে, তাই না? দরজার ওপারে কে? আর শুধু টোকা নয়, এর সাথে একটা ফিসফিসে গলার স্বর, দরজা খোলো। গলার স্বরটা এমন যে বোঝাই যাচ্ছে না ওটা কোনো পুরুষের না মহিলার। হেমন্ত তো হয়তো ভেবেছিল এত রাতে আবার কে এলো, কিন্তু দরজা খুলেই দেখল কিচ্ছু নেই। করিডোরটা একদম ফাঁকা, শুধু একটা জিনিস ছাড়া, মেঝেতে একজোড়া ভেজা পায়ের ছাপ, যেটা সোজা অন্ধকারের দিকে এগিয়ে গেছে। ভাবুন একবার অবস্থাটা, রহস্যটা যেন আরও জমাট বেঁধে গেল। তো প্রথম রাতের এই অদ্ভুত অভিজ্ঞতার পর হেমন্ত তো আর চুপ করে বসে থাকতে পারে না। সে বাড়ির আনাচে কানাচে উত্তর খুঁজতে শুরু করে। আর তখনই সে এমন একটা জিনিসের খোঁজ পায় যেটা অতীতের সব অন্ধকার রহস্যের দরজা খুলে দেয়। কি খুঁজে পায় সে? প্রথমে চোখে পড়ে মাধবী নামের এক মহিলার একটা পুরনো ছবি। আর তার সাথেই খুঁজে পায় স্থানীয় কিছু গুজব, যা মাধবীর রহস্যময় মৃত্যুকে ঘিরে। কিন্তু সবচেয়ে বড় সূত্রটা হলো একটা ধুলোমাখা পুরনো ডায়েরি। মনে হচ্ছিল রাতের সব প্রশ্নের উত্তর শায়দ এখানেই লুকিয়ে আছে। ডায়েরির পাতা উল্টাতে আর স্থানীয়দের কথা মেলাতে গিয়ে একটা করুণ কাহিনী সামনে আসে। জমিদার বাড়িরই এক মেয়ে, মাধবী। তাকে জোর করে বিয়ে দিতে চাওয়া হয়েছিল, কিন্তু সে রাজি না হওয়ায় তাকে এই বাড়িতেই একরকম বন্দি করে রাখা হয়। আর তারপর রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। কিন্তু ডায়েরির সবচেয়ে ভয় ধরানো কথাটা ছিল অন্য জায়গায়। সেখানে লেখা, যদি দরজা খোল, সে ভেতরে ঢুকে পড়ে। আর ডায়েরির শেষ লাইনটা ছিল, আমি আজ দরজা খুলব না। ব্যাস, এখানেই শেষ। এই অসমাপ্ত লাইনটা পড়লেই গা ছংছং করে ওঠে, তাই না? যেন লেখক কিছু একটা বলতে গিয়েও পারেনি। তো এত কিছু জানার পর হেমন্ত এবার দ্বিতীয় রাতের জন্য তৈরি। সে এখন সত্যটা জানে, আর মনে মনে ঠিক করে ফেলেছে, যাই হোক দরজা সে খুলবে না। কিন্তু সে যেটা বোঝেনি তা হলো বিপদটা এবার আর দরজার ওপারে অপেক্ষা করছে না। আবার রাত 12টা, আবার সেই শব্দ, টক টক টক। কিন্তু এবার একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটে। শব্দটা আর দরজায় আটকে থাকে না। মনে হচ্ছে যেন ঘরের দেওয়ালের ভেতর থেকে কেউ টোকা দিচ্ছে, চারিদিক থেকে। হেমন্ত বুঝতে পারে সে আসলে ঘরের ভেতরেই আটকা পড়ে গেছে। আর ঠিক তখনই
এমন একটা ঘটনা ঘটে যা আমাদের কল্পনাকেও হার মানায়। মাধবী দরজা দিয়ে ঝোঁকে না, সে সোজা ঘরের দেওয়াল ফুঁড়ে বেরিয়ে আসে। তার চোখ দুটো একদম শূন্য, সাদা শাড়ি থেকে টপ টপ করে জল পড়ছে। এই দৃশ্যটা বুঝিয়ে দেয় এটা কোনো সাধারণ আত্মা নয়, এর শক্তি অনেক বেশি। আর তারপর মাধবী বলে তার সেই ভয়ঙ্কর কথাটা, আমার জায়গায় কাউকে থাকতে হবে। এই একটা লাইনে পুরো গল্পটা উল্টে যায়। এতদিন হেমন্ত যা ভাবছিল সব ভুল। মাধবীর গল্পটা কোনো সাহায্যের আরতি ছিল না, এটা ছিল তার জায়গায় অন্য কাউকে রেখে যাওয়ার একটা নিখুঁত ঠান্ডা মাথার ফাঁদ। এই মুহূর্তে হেমন্তর মনের অবস্থাটা একবার ভাবুন। তার সব সহানুভূতি, সব কৌতূহল এক নিমেষে জমে বরফ হয়ে যায়। সে বুঝতে পারে এটা কোনো উদ্ধার অভিযান নয়, এটা একটা ফাঁদ, আর সে সেই ফাঁদে পুরোপুরি আটকে গেছে। গল্পের শেষটা আরও বেশি চমকে দেওয়ার মতো। মনে হয় যেন হেমন্ত পালিয়ে বাঁচল, কিন্তু আসলে অভিশাপটা তাকে ছাড়েনি, বরং তাকেই বানিয়ে দিয়েছে এই অভিশাপের নতুন পাহারাদার। গল্পটা এখানেই শেষ হয়ে যেতে পারত, তাই না? কিন্তু আসল মোচড়টা তো বাকি। কয়েক মাস পরের কথা, বাড়িতে এক নতুন অতিথি এসেছে। যথারীতি মাঝরাতে দরজায় টোকা পড়ল, আর নতুন অতিথি কিছুই না জেনে বেশ আত্মবিশ্বাসের সাথে দরজাটা খুলে ফেলল। আর দরজা খোলার পর সে যা দেখল, করিডোরে দুটো ছায়ামূর্তি দাঁড়িয়ে, একজন মাধবী আর অন্যজন হেমন্ত। হ্যাঁ, হেমন্ত কোনোদিন ওই বাড়ি থেকে বেরোতেই পারেনি। সেই এখন রায়চৌধুরী বাড়ির দ্বিতীয় প্রহরী, মাধবীর সাথে মিলে নতুন শিকারের অপেক্ষায়। এই গল্পটার শেষে একটা প্রশ্ন আমাদের দিকে ছুড়ে দেয়, তাই না? কিছু দরজা হয়তো বন্ধ রাখাই ভালো। অতিরিক্ত কৌতূহল কি সবসময় ভালো ফল দেয়? এই প্রশ্নটাই বরং ভাবার জন্য রেখে গেলাম।